আজকে মায়ের গায়ে হলুদ। মায়া নিজেই ৩ দিন আগে আমাকে তার বিয়ের কার্ড দিয়ে এসেছিল। আর কার্ড দেওয়ার সময় আমাকে হুমকি দিয়ে বলে এসেছিল, খবরদার, আমার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তোমাকে যেন আমার বাড়ির আশেপাশেও না দেখি। এটা বলেই হনহন করে চলে গেল মায়া। আমি ব্যাককলের মতো দাঁড়িয়ে থেকে মায়ের যাওয়া দেখেছিলাম। সাহস করে সেদিন মায়াকে ডাক দিতে পারিনি। মায়া মাঝে মধ্যেই আমাকে বলতো, নিহান, তুমি আমায় আগলে রাখতে পারবা তো? কখনো একা ফেলে চলে যাবা না বা হারিয়ে যেতে দিবা না তো? আমি ছোটবেলায় বাংলা সিনেমা দেখে একটা ডায়লগ শিখেছিলাম। মায়া যখন এই কথা বলতো তখনই আমি বলতাম, আমি তোমাকে ভালোবাসি। যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে আমি তোমাকে পাবই। নিহান, জীবনটা বাংলা সিনেমা না। বাস্তবতার সাথে বাংলা সিনেমার অনেক পার্থক্য আছে। সিনেমাতে সব কিছু করা সম্ভব, কিন্তু বাস্তবে তা অনেক কঠিন। আর তুমি এত অলস কেন? তুমি তো এখনো পড়াশোনাই শেষ করলে না। তাহলে কবে চাকরি করবে? আর আমায় বিয়ে করবে কবে? মায়া সবসময় আমাকে একটা চাকরির ব্যবস্থা করতে বলে। ঢাকা শহরে চাকরি পেতে হলে যে অনেক টাকা প্রয়োজন, তা কি করে আমি আমার প্রিয়তমাকে বোঝাই। আর আমি এখনও পড়াশোনাই শেষ করিনি, তাহলে চাকরিটা কে দিবে আমাকে? আপনারাই বলুন। আমি মায়াকে বললাম, মায়া, আমার 2টো বোন এখনও বিয়ের বাকি আছে। আমার বাবা অসুস্থ, প্রতিদিন তার ঔষধের অনেক খরচ আছে। আমার পরিবারের সবাই আমার দিকেই তাকিয়ে স্বপ্ন দেখছে আমি কিছু একটা করে তাদের সব অভাব দূর করে দিব, কিন্তু আমি তাদের জন্য কিচ্ছু করতে পারছি না। আর এসব ভেবেই আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আমাদের বিয়ে নিয়ে এখন ভাবা অসম্ভব। ও তাই? তাহলে এতদিন আমার সাথে প্রেম করলে কেন? আয়ুব বাসু স্যারের একটা গান আছে, তুমি হয়তো শুনেছো। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর এসে পড়েছে। আমার অবস্থা ঠিক সেরকমই। তুমি তো আমার এই কেয়ারলেস ভাব দেখে প্রেমে পড়েছিলে। আর আমার জীবনে প্রথম প্রেম, প্রথম সুন্দরী একটা মেয়ে আমায় ভালোবাসছে। আমি তাকে কিভাবে ফিরিয়ে দেই তুমি বলো? হইছে, আর ঢং করতে হবে না। মায়ের বিয়ের ইস্যুটাই শুরু হয়েছিল সেদিন থেকে, যেদিন আমি মায়াকে ঝাড়ি দিয়ে বলেছিলাম, তোমার এত শখ কেন বিয়ে করার? কয়দিন পর বিয়ে করলে কি তুমি বুড়ি হয়ে যাবা? আচ্ছা, সবসময় তুমি এত বিয়ের কথা বলো কেন? আচ্ছা যাও, তোমার যদি এতই বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে যাও, যাকে খুশি বিয়ে করে ফেলো, আর কখনো আমার সামনে আসবে না। তারপর যে সত্যি মায়া বিয়ে করার জন্য রেডি হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। ভেবেছিলাম মায়া হয়তো রাগ করেছে, কিছুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, ঠিক না হয়ে উল্টো হঠাৎ করে কোথা থেকে জানি মায়া সামনে এসে বিয়ের কার্ড হাতে ধরিয়ে দিল। মায়ের বিয়ের কার্ড দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ছিল। মায়া বলছিল আমি যাতে ওর বিয়েতে ওর সামনে না যাই, কিন্তু আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল এক নজর মায়াকে দেখার জন্য। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মায়া আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। আমি মায়াকে অনেক ভালোবাসি, কিন্তু মায়া আমার চাইতেও বেশি আমাকে ভালোবাসতো। তাহলে ও কি করে পারলো এটা? সব কিছুই আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। মায়া নিষেধ করেছিল, তারপরেও ভালোবাসার মানুষকে এক নজর দেখার জন্য বেহায়ার মতো চলে এসেছি। পুরো বাড়িটা অনেক সুন্দর করে লাল নীল সবুজ লাইট দিয়ে সাজানো। বাড়ি ভর্তি হয়ে গেছে মানুষে। আমি বিয়ের গেটের সামনে দাঁড়িয়ে বাড়িটা দেখছি আর আন্দাজ করার চেষ্টা করছি যে কত টাকা খরচ হয়েছে বিয়েতে। ভাবছি সিম্পলি বিয়ের আয়োজন করলে কত টাকা বেঁচে যেত। গ্রামে আমরা ঝিলমিল বাতি, কলা গাছ, রঙিন কাগজ, রিলের সুতো দিয়ে কত সুন্দর করে সাজাতাম বিয়ে বাড়ি। আর এইসব করতে সর্বোচ্চ 2000 থেকে 3000 টাকা লাগতো। কিন্তু এখানে আমি আন্দাজই করতে পারছি না যে কত টাকা খরচ হয়েছে। হি হি হি, বড় লোকের কাজ কারবার ভাই, আপনি আর আমি বুঝবো না। এইসব ভাবতে ভাবতেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আজকে নিয়ে দ্বিতীয়বারের মতো মায়াদের বাড়িতে আসলাম। প্রথম যখন এসেছিলাম তখন মায়া অনেক দামি সোফায় বসতে দিয়েছিল আমাকে। আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমাকে বসে থাকলে মানাবে, সুন্দর আর স্মার্ট লাগবে। এইসব ভেবেই অনেক আনইজি ফিল করি সেদিন। ছোট থেকেই আমি গ্রামে বড় হয়েছি। সারাদিন এদিক ওদিক ঘোরাফেরা করা ছিল আমার একমাত্র কাজ। সারা দুপুর নদীতে গোসল করে চোখ লাল করে বাড়ি এসে দুমুঠো ভাত খেয়েই আবার বন্ধুদের নিয়ে উধাও হয়ে যেতাম। চা বাগানে খেলা করা আর পাহাড় বেয়ে ওঠানামা ছিল আমার প্রতিদিনের রুটিন। ঝর্ণার পানির স্রোত যখন কম থাকতো তখন উপর থেকে পানির সাথে বেয়ে নেমে ঝাঁপিয়ে পড়া ছিল আমাদের সব থেকে মজার খেলা। নৌকা নিয়ে বিলে শাপলা তুলতে যাওয়া, হাওরে নেমে মাছ ধরা,
এসব কিছুই আমি খুব ভালো পারতাম, আর আমি এসবেই অভ্যস্ত ছিলাম। শহরে এসে আমার দুরন্তপনা কঠিন অসুস্থতার শিকার হয়েছে। পড়াশোনা আর অট্টালিকায় ঘেরা এই শহরে মাঝে মধ্যে আমার দম আটকে আসে। নিজেকে সবসময় বন্দি মনে হয় শহরের ভিতরে। তাই তো মাঝে মাঝে এই শহরের আশেপাশের গ্রামে গিয়ে মায়াকে নিয়ে সময় কাটাতাম। মায়াদের বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে ঢুকে আমি কোনো কুল কিনারা করতে পারছি না, কারণ এত লাইটিং আর এত সাজানো হয়েছে যে বাড়িতে আমি কোথাও মায়াকে খুঁজে পাচ্ছি না। আর বাড়ি ভর্তি মানুষ থাকায় মায়াকে খুঁজতে আরও বেশি কষ্ট হচ্ছে। আমি সারা বাড়ি ঘুরে মায়াকে খুঁজেই চলেছি। হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখায়। আমি ঘুরে তাকিয়ে দেখি মায়া আমার কাঁধে হাত রেখেছে। মায়া হলুদ শাড়ি, মাথায় কাঁচা হলুদ রঙের ফুলের বেনি, কপালে ছোট্ট একটা টিপ, হাতে ওই যে বিয়ের সময় কি কি পরে ওসব পরা। সব মিলিয়ে আমার মায়াবতীকে একটা পরীর মতো লাগছে। সত্যি কথা বলতে সব মেয়েদেরকেই বিয়ের সাজে পরীর মতোই লাগে। এতে আলাদা কোনো বিশেষত্ব থাকার দরকার হয় না। আমার এইসব আজব ভাবনা চিন্তার জন্যই হয়তো মায়া সবসময় বলতো, তুমি একটা গাইয়া ভূত, আর তোমার চিন্তা ভাবনাগুলোও তোমার মতো গাইয়া পেতনি। তুমি এত আনরোম্যান্টিক হবে জানলে আমার জীবনের এতটা দিন নষ্ট করতাম না। আমি এক নজরে মায়ের দিকে তাকিয়ে আছি। মায়া আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, এমন করে তাকিয়ে কি দেখো? তোমাকে না আমার বিয়েতে আমার সামনে আসতেও মানা করেছিলাম, তারপরেও বেহায়ের মতো কেন আসছো? আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, তুমি নিজেই তো কার্ড দিয়ে দাওয়াত দিয়ে এসেছিলে, আর তুমি দাওয়াত দিবে আর আমি আসবো না? এইটা কি করে সম্ভব বলো? আমার যে বিয়ে হচ্ছে তোমাকে এটা কনফার্ম করার জন্য বিয়ের কার্ড দিয়েছিলাম, কিন্তু তোমাকে তো আমার বিয়ের সময় বাড়ির আশেপাশেও আসতে মানা করেছিলাম। মায়ার আগে দাঁতে দাঁত চেপে আমাকে বলছে, কি হলো, ক্ষুধা লাগছে? কিছু খাবা? এনে দিব আমি। হঠাৎ করে কোথা থেকে জানি মায়ের মা চলে এসে আমাকে বলল, আরে নিহান, কেমন আছো তুমি? আর কখন আসছো তুমি? আন্টি এই তো একটু আগে আছি। আলহামদুলিল্লাহ আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? বাবা, মেয়ের বিয়ে বলে কথা, কত কিছু করতে হয়। এসবের ভিতরেও মোটামুটি ভালো আছি। যাই হোক, তুমি কিছু খাইছো? আন্টি আমি তো মাত্র আছি, একটু পরে না হয় খাবো। আচ্ছা বাবা। মায়া, ওরে এখানে দাঁড় করিয়ে রাখছিস কেন? ও না তোর ফ্রেন্ড? ওকে তোর রুমে নিয়ে যা। কথাটা বলেই আন্টি জানি কোথাও উধাও হয়ে গেল। আর আন্টির কথা শুনে মায়া আমার হাত ধরে টেনে ওর রুমে নিয়ে গেল। মায়া ওর রুমে ঢুকে বিছানার উপরে গিয়ে বসলো, আর আমি সোফায় গিয়ে বসলাম। একটু পর মায়া আমাকে বলল, এখানে কেন আসছো? আমার বিয়ের তামাশা দেখতে, নাকি আমি অন্য কারোর হয়ে যাবো এটা দেখতে? মায়ের কথাগুলি আমি আর নিতে পারছিলাম না, একদম কেঁদে দিলাম। কেঁদে কেঁদে মায়াকে বললাম, মায়া আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এত বড় ডিসিশন কিভাবে নিলে? আমি কি নিয়ে বাঁচবো? মায়া কিছু বলছে না কেন? আমার মায়াবতীরা যে হঠাৎ করে এত কঠিন হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আচ্ছা তুমি এমন হইলা কেন? মায়া কিছু না বলে উঠে চলে যাচ্ছিল। আমি ওর হাতটা ধরে টান মেরে আমার একদম কাছে এনে অনেক শক্ত করে জড়িয়ে ধরে বললাম, মায়াবতী তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারো না। মায়া আমাকে এক ঝাটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এতদিন এই ভালোবাসা কই ছিল? আচ্ছা, আমি হাতে মেহেদি দিয়ে আসি। তোমার যদি ইচ্ছে হয় তাহলে এখানে বসে থাকো, আর যদি ইচ্ছে না থাকে তুমি চলে যেতে পারো। বলেই মায়া ঘর থেকে বের হয়ে গেল। আমি ওই সোফায় বসে অনেক চোখের পানি ফেললাম। এখন আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। এখন আমার মনে হচ্ছে আজকে আমি গরিব হয়ে জন্ম নেওয়াতেই মায়াকে চিরতরে আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। যদিও মায়ের মধ্যে বড়লোকি অহংকারটা কোনো দিন দেখিনি। এসব ভাবতে ভাবতেই আমি কখন যে সোফায় ঘুমিয়ে গেছি বলতে পারবো না। হঠাৎ মায়ের চিল্লাচিল্লিতে চোখ খুলে দেখি মায়া অনেক রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখে বলল, এই কবেট, আজকে তোমার প্রেমিকার বিয়ে, এত সব কিছুর মধ্যে তুমি ঘুমাও কি করে? আমি তো হলে জীবনেও পারতাম না। মাই গুডনেস, এত অলস মানুষ আমি বাপের জন্মে দেখিনি। আমি মায়ের দিকে কিছুক্ষণ করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললাম, মায়াবতী আমার অনেক খিদে পেয়েছে, কিছু খেতে দিবে? মায়া বিড়বিড় করে বলল, তুমি কোনোদিনও মানুষ হবে না। আমার দু হাতে মেহেদি দেওয়া, আর বাড়ির সবাই বিভিন্ন কাজে ব্যস্ত।
তোমাকে খাবার নিজে বেড়ে খেতে হবে। আমার পিছু পিছু আসো। বলেই মায়া হাঁটা শুরু করে দিল। আমি মায়ের পিছু পিছু যাচ্ছি। একটু পরেই মায়া দাঁড়িয়ে আমাকে বলল, ফ্রিজটা খুলে দেখো, এর ভিতরে খাবার আছে, ওইগুলো তুমি বের করে খাও। আচ্ছা। বলেই আমি ফ্রিজ থেকে খাবার বের করে আমি নিজে নিয়েই ইচ্ছে মতো খাচ্ছিলাম। মায়া আমার পাশে দাঁড়িয়ে থেকে আমার খাওয়া দেখছিল। এতক্ষণ আমি মায়ের দিকে খেয়ালই করিনি। হঠাৎ করে ওর দিকে চোখ যেতে দেখলাম ও কান্না করছে। কি ব্যাপার, কাঁদতেছো কেন? তোমার তো কালকে বিয়ে, আজকে তো তোমার নাচার কথা। মায়া আমার কথা শুনে মেহেদিমাকে হাত দিয়ে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। খাবারের প্লেট আমার হাত থেকে ছিটকে পড়ে গেল। মায়া অনেক রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে দেখে আমি ভয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, মায়া, আমি কি করব বুঝতেছি না, তুমি আমাকে বলে দাও আমি কি করব। আমার একটুও শান্তি লাগছে না, আর আমার শান্তি না লাগলে ঘুম আসে না, আর খিদে পায়। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। এখন আমার করা কি উচিত আমি বুঝতে পারছি না। একবার আমার মনে হচ্ছে তুমি সুখে থাকবা, আবার আমার পুরো পরিবারটা আমার দিকে তাকিয়ে আছে। সেখানে আমি কিছুতেই তোমার জন্য স্বার্থপর হতে পারবো না। তাই আমাকে এই বিয়েটা মেনে নেওয়া উচিত। কিন্তু আবার মনে হচ্ছে কালকে তোমার বিয়ে হয়ে গেলেই আমিও মরে যাব। আজকে দিনটাই আমার শেষ দিন। আমি মায়াকে জড়িয়ে ধরেই কথাগুলো বলছিলাম, আর মায়া খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছিল। আমি কিছু বলছি না দেখে মায়া আমাকে বলল, নিহান, তুমি এত কেয়ারলেস কেন? আচ্ছা শোনো, একটা প্ল্যান আছে এই বিয়েটা ভেঙে দেওয়ার। আমি তো চোখ মুখ মুছে মায়াকে ছেড়ে দিয়ে একদম সিরিয়াস হয়ে দাঁড়িয়ে মায়াকে বললাম, কি প্ল্যান? তুমি পারবে বিয়েটা ভাঙতে? না পারলে আসো, আমরা পালিয়ে অনেক দূরে কোথাও চলে যাই। মায়া ভেঙচি কেটে আমাকে বলল, নিহান, পালিয়ে যাওয়া কি এতই সহজ? তোমার কোনো চাকরি নেই, তুমি আমাকে কি খাওয়াবা আর রাখবাই বা কোথায়? মায়ের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আবার মায়া তো ঠিকই বলেছে। আমি আবার মন খারাপ করে বললাম, তুমিই তো মাত্র বললা বিয়েটা ভাঙের কি প্ল্যান জানি আছে তোমার কাছে। মায়া আবার আমার হাত ধরে টেনে ওর ঘরে নিয়ে গেল। ওর ঘরে গিয়ে ওর বিয়ের একটা কার্ড আমার হাতে ধরিয়ে দিল। কার্ডটা হাতে নিয়ে বললাম, এই কার্ড দিয়ে আমি কি করব? ওই দিন যে তোমাকে আমার বিয়ের কার্ড দিয়ে এসেছিলাম, আমি জানি তুমি কার্ডটা খুলেও দেখোনি। এই কার্ডটা তুমি এখন আমার সামনে খুলে পড়ে আমাকে শোনাও। মায়া যা বলল আমি তাই করলাম। পুরো কার্ডটি পরে কনের নামে জায়গায় গিয়ে আমার চোখটা আটকে গেল, কারণ কনের জায়গায় মায়া লেখা না, কনের নাম ইশরাত জাহান। এইটা দেখে আমি বড়সড় একটা ঝটকা খেলাম। ইশরাত আপু হলো মায়ের বড় বোন। এখন ইচ্ছে করছে মায়াকে একটা থাপ্পড় দেই। আমি এতক্ষণ মরেই যাচ্ছিলাম। ভালোবাসাগুলো যে এতটা বেদনাময় আর শ্বাসরুদ্ধ হয়, এটা প্রথম অনুভব করলাম। মায়া আমার কথার ভালোই প্রতিশোধ নিল, আর এখন অপরাধীর মতো মাথা নিচু করে কান্না করছে। আমি মায়ের গাল দুটো ধরে মাথাটা একটু উপরে তুলে কপালে আলতো করে একটা চুমু দিয়ে বললাম, আমি এমনই কেয়ারলেস থাকবো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? মায়া আমার দিকে কিছুক্ষণ মায়া দেবীদের মতো তাকিয়ে থেকে বলল, নিহান, চলো আমরা ছাদে যাই। চলো। তারপরে মায়ের সাথে ছাদে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছি আমরা দুজন। আর একটু পরেই ভোর হয়ে যাবে। বসন্তের শীতল বাতাস বইছে। মায়া আমার বুকে মাথা রেখে মিনমিন করে বলতেছে, আমি সরি সোনা। আরে ধ্যাত, কিসের সরি? আমি তো আগেই থেকেই জানতাম তুমি কোনো নাটক করছো। আমি জানি আমার জানটা আমায় ছেড়ে কখনোই যেতে পারে না, কিন্তু আমি মনে মনে বলছিলাম, আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি যেদিন দেখাইলে আজকে, এই দিনটা যেন দ্বিতীয়বার আমার জীবনে আর না আসে, তাহলে মরেই যাব।